নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লাটুর ঘরবাড়ি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প লাটুর ঘরবাড়ি। লাটু নস্কর মোটেই তেজালো লোক নয়। তাকে মেনিমুখো বললেও বেশি বলা হয় না। চেহারাখানা লম্বা চওড়া বটে, কিন্তু ভীতু ডিম। তার তিনকুলে কেউ নেই, জমি জমা নেই, বাড়ি ঘর নেই। বদন ঘোষের জমিতে ক্ষেত মজুরি করে পেট চলে তার। আর খালধারে যে খাপড়ার ঘরটায় সে থাকে, তাও নাকি কে একজন গিরিবাবুর জমিতে। বছর চারেক আগে তার বাবা গত হয়। তার আগে বাবার মুখেই শুনেছে গিরিবাবু নাকি তার বাবাকে বলে গেছে, জমিটা দেখে শুনে রাখিস, আমি ফিরে এসে দখল নেব। তা গিরিবাবু এসে যদি কান ধরে লাটুকে তুলে দেয়, তাহলে লাটুর চারদিক একদম ফর্সা। গিরিবাবু না এলেও তার ছেলেমেয়েরাও তো এসে দখল নিতে পারে। তাই লাটু বড় ভয়ে ভয়ে থাকে। আর ঘরখানারই বা কি বাহার, খাপড়ার ছাউনি আর হোগলার বেড়া। বর্ষাকালে সাপখোপ, বিছে, ব্যাঙ, কেঁচোর অবিরল যাতায়াত। তাদের সঙ্গেই মিলেমিশে থাকা। তেমন বাদলা হলে খালের জল এক লম্ফে ঘরে উঠে আসে। আর খাপড়ার ফাঁক দিয়ে জল পড়া তো আছেই। একটা বাঁশের মাচায় বস্তা পেতে তার বিছানা। খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। রাতে মেটে হাঁড়িতে ভাত রেঁধে নুন লঙ্কা দিয়ে ফেনা ভাত খায়। খানিকটা ভিজিয়ে রেখে পরদিন পান্তা খেয়ে কাজে যায়। অসুরের মতো খাটুনি। তাও তার চেহারাখানা বেশ তাগড়াই। তার কারণ মাঠ পুকুরের জঙ্গলে আর ঝোপঝাড়ে ঘুরে যখন যেমন ফল পাকুড় পায়, তা গোগ্রাসে গিলে নেয়। কখনো ফলসা, কখনো ডাঁশা পেয়ারা, করমচা, বুনো কুল, ডেওয়া, আশফল যা পায়। একদিন আস্ত মৌচাক পেয়ে গেলে তাকে আর পায় কে? ভেজা খড়ে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে মৌমাছিদের তাড়িয়ে আস্ত চাকখানা নামিয়ে আনে। একদিন মেটে আলু বা মানকচু পেয়ে গেলে সেটা কোটালপুরের হাটে নিয়ে বেচে দেয়। ইষ্টাগঞ্জের গোপাল কবিরাজ মশাইয়ের জন্য মাঝে মাঝে ঘৃতকুমারী, নিমগুলঞ্চ, বিশল্যকরণী, অর্জুনের ছাল এনে দেয়। গাছপালা সে খুব ভালো চেনে। কবিরাজ মশাই 2-4 টাকা দেন মাত্র, তবে বড্ড স্নেহ করেন। তা এভাবেই টিকে আছে লাটু। খুব খারাপ আছে এমন কথা তার মনে হয় না। শুধু এখন একটাই ভয়, গিরিবাবু কবে এসে ঘর থেকে তাকে তাড়ান। তবে এটাও সত্যি কথা যে এই ঘর আর জমিটুকু থেকে উচ্ছেদ হয়ে গেলেও তার অবস্থা খুব একটা হেরফের হওয়ার নয়। তখন হয়তো হাট খোলার চালার নিচে বা কারো গোয়াল ঘরে নিদেন গাছতলায় গিয়ে জুটতে হবে। তার মতো মনীষীর আর এর চেয়ে বেশি কী বা হবে? কানু মণ্ডলের সাঙাত চিকুর ম্যালেরিয়া। তাই কানু এসে লাটুকে ধরল বড় খালে তার সঙ্গে নৌকায় মাছ ধরতে যেতে। লাটুর আপত্তি নেই, সে সব কাজেই রাজি। সারা রাত বৃষ্টি, নৌকো খানিক বেয়ে খানিক ঠেলে খাল তোলপাড় করে কানু মাছ ধরল, মন্দ নয়। 2 মাঝারি বোয়াল,
কিছু পাঙাশ, মৃগেলের বাচ্চা আর চুনো মাছ মিলে 4-5 কিলো হবে। কানু হিসেবি লোক, লাটুকে একখানা বোয়াল আর কিছু চুনোপুটি দিয়ে বিদেয় করল। অবশ্যই তাতে লাটুর তেমন আপত্তি হলো না, তার কিছু হলেই হয়। ভোরবেলা ঘাটে নেমেই সোজা আশুপালের বাড়ি গিয়ে পালগিন্নিকে মাছ গছালো সে। 20 টাকা পেল। তার মনে হলো এই তো যথেষ্ট। বাড়ি এসে ঘরের ঝাঁপটা খুলতে যাচ্ছিল, পিছন থেকে কে যেন সাড়া দিল। বলি, গয়েশ নস্কর বাড়ি আছে? লাটু ফিরে দেখে ছাতা হাতে এক আধবুড়ো বাবু মতো লোক দাঁড়িয়ে আছে। এ বাড়িতে এমন মানুষের আসার কথাই নয়। সে বলল, আগে গয়েশ নস্কর আমার বাবা, তিনি তো গত হয়েছেন, তা 3-4 বছর হলো বোধ হয়। তা এখানে তুমি থাকো বুঝি? যে আজ্ঞে, আমি হলাম গে লাটু নস্কর। লোকটার পরনে একটা কালো পাতলুম, গায়ে হাফ হাতা সাদা শার্ট। বলল, হ্যাঁ, বাবা বলেছিল বটে, এ জমির দেখভাল করার জন্য যাকে বহাল করে গিয়েছিল সেই গয়েশ নস্করের একটা কচি ছেলেও আছে। আমি হলুম গিরিনায়কের ছেলে যদু নায়ক। বুঝলে কিছু? বুকটা একটু ধক করে উঠল লাটুর। না বুঝবার কথাও তো নয়, বৃত্তান্ত তো জানাই। গিরিবাবুর জমির দখল নিতে তার ছেলে এসে গেছে। লাটু ঘাড় কাত করে বলল, যে আজ্ঞে, বুঝেছি, তা আমাকে কবে ভিটে ছাড়তে হবে? লোকটা একটু চিন্তিতভাবে তার মুখের দিকে চেয়েছিল। বলল, এখানে কতটা জমি আছে বলো তো? লাটু মাথা চুলকে বলে, আগে কাঠার হিসেব তো ঠিক জানা নেই, তবে উত্তরে এই যে কাঁঠাল গাছটা দেখছেন, ওখান থেকে দক্ষিণের খালধার পর্যন্ত, আর পূবের ওই বাঁশঝাড়টা থেকে পশ্চিমের কাছে মিয়ার বাড়ির কাঁটাতারের বেড়া অবধি। তাহলে তো বেশ অনেকটাই জমি, কি বলো হে? তা মন্দ নয়, আমার আন্দাজ 2 বিঘে হবে। জমিটা চারদিকে তাকিয়ে ভালো করে দেখল যদু নায়েক। তারপর তার দিকে চেয়ে বলল, তা জমিটি খামোখা পড়ে আছে কেন? একটু চাষবাস করতে পারলে না? আগে আমি অন্যের জমিতে খাটতে যাই তো, তাই আর ফাঁক পাই না। তারপর ধরুন, আমার ঘাল গরু নেই, চাষের পয়সা নেই। গিরিবাবু এলেই জমি ছেড়ে দিতে হবে বলে বাবা বুঝিয়ে গেছে, তাই আর হাঙ্গামা করিনি। তা আমাকে কি আজই উঠে যেতে হবে? কেন, তুমি কি আরও সময় চাও? লাটু মাথা নেড়ে বলে, আগে না, সময় নিয়ে হবেই বা কি, আমার তো গেরস্থালি নেই, জিনিসপত্রও নেই। আজ বললে আজই বেরিয়ে পড়ব। যদু নায়েক গম্ভীর হয়ে বলে, তা বাবু, আপনি কি এখন গাঁয়েই থাকবেন? ভাবছি, হেতালডুবিতে আমাদের খানিকটা চাষের জমিও আছে, বহুকাল আদায় উসুল হয় না। যে আজ্ঞে, 12 বিঘে জমি। পরশুরাম হেলা চাষ করে, আপনার বাবার আমলের বর্গা। পরশুরাম খুব টেঁটিয়া লোক। হ্যাঁ, তাই ভাবছি, গাঁয়ে আমাদের এত কিছু থাকতে গঞ্জ শহরে পচে মরি কেন? ও জায়গা আমাদের সয় না। যে আগে,
তা আমার তো বাঁধার ছাদার কিছুই নেই, সামান্যই জিনিস, বেরিয়ে গেলেই হয়। তুমি তো আচ্ছা লোক হে বাপু। একজন উটকো লোক এসে বলল আমি গিরিবাবুর ছেলে, এ জমি আমার, আর অমনি তুমি ভিটে ছেড়ে চলে যেতে পা বাড়িয়েছ। লাটু খুব ভাবনায় পড়ে গেল। তাই তো, সে না চেনে গিরিবাবুকে, না চেনে তার ছেলেকে, এ জমির দলিল দস্তাবেজ কোথায় তাও সে জানে না। শুধু তার বাবা বলেছিল, এ হলো গিরিবাবুর জমি, একদিন ছেড়ে দিতে হবে। মাথা টাথা চুলকে লাটু বলে, আগে সে কথা ঠিক, তবে বাবু মানুষেরা তো আর ভুল কথা বলেন না। তুমি তো দেখছি মানুষ বড় জব্বর চিনেছ। বাবুদের বুদ্ধি বেশি বলে তারা বদমাইশিও খুব মাথা খাটিয়ে করে। বাবু, তাহলে কি আপনি গিরিবাবুর বেটা নন? হলেই বা, প্রমাণ ছাড়া আমাকে জমি ছেড়ে দিতে যাবে কেন? লাটু শুকনো মুখে বলে, আগে ধরা ছাড়ার কথাই তো ওঠে না। জমি যে মোটেই আমার নয় মশাই। দখলি সত্ত্ব বলে একটা কথা আছে জানো? জমি যখন যার দখলে থাকে তখন তাকে পট করে উচ্ছেদ করা যায় না। লাটু বলে, আমি কি আইনের মারফত জানি বাবু? হুড়ো দিলেই আমরা ভয় খেয়ে যাই। নিজের জমি রাখতে পারে না কতজন, আর এ তো পরের জমি। পেটে বিদ্যা আর মগজে বুদ্ধি না থাকলে ও রকমই হয়। লাটু হেসে মাথা নেড়ে বলে, আগে ও বড় জব্বর কথা, আমি কি আর মনীষীর মধ্যে পড়ি? তা বাপু, তোমার চলে কিসে? ঘরদোরের যা লক্ষ্মী ছাড়া দশা দেখছি, তাতে তো মনে হয় তোমার নুন আনতে পান্তা ফুরোয়। লাটু একটা শ্বাস ছেড়ে বলে, সে তো ঠিক কথা বাবু, তবে কি না এভাবেই তো এতটা বয়স অবধি কেটে গেল। বলি, তোমার বয়স কত? বছর 20-22 হবে বোধ হয়। 2-4 বছর এদিক ওদিক হতে পারে। তা বেশ কথা। এখন এ ঘর যদি ছেড়ে দাও তাহলে যাবে কোথা? বলি, যাওয়ার কোনো জায়গা আছে? লাটু এক গাল হেসে বলে, তা 2-1টা খোঁজ যে নেই তা নয়। একজনের গোয়ালে একটু থাকার বন্দোবস্ত করে নেওয়া যাবে। নইলে শেষ অবধি গাছতলা তো আছেই। ভারী অবাক চোখে তার দিকে চেয়ে যদুনায়েক বলে, তুমি একজন তাজ্জব লোকে, কিছুতেই কোনো হেলদোল নেই দেখছি। লাটু একটা শ্বাস ফেলে বলে, আগে মনটা খারাপ লাগছে ঠিকই, বাবার আমল থেকেই এই ঘরে আছি কি না, এখানেই জন্ম, কিন্তু তা বলে তো আর অধর্ম করতে পারি না। যদুনায়েক গম্ভীর হয়ে বলে, তোমার ঘরে একটু উঁকি মেরে দেখলাম, তুমি সত্যিকারের দিগম্বর মানুষ, বিষয় বুদ্ধিতে লবডঙ্কা। লাটু হতাশ হয়ে বলে, আগে বিষয়ই তো নেই, বুদ্ধি থাকবে কি করে? যদুনায়েক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এবার সত্যি কথাটা বলেই ফেলি বাপু, মন দিয়ে শোনো। লাটু একটু তথস্থ হয়ে বলে, যে আজ্ঞে। গিরিধারী নায়কের কোনো ছেলেপুলে ছিল না, তার আসল ওয়ারিশানও কেউ নেই, বুঝলে? আমার নাম যদুনায়েক হলেও আমি কিন্তু গিরিনায়কের ছেলেও নই, ভাতিজাও নই।
সোজা কথা হলো, গিরিনায়কের বিষয় সম্পত্তি সবই এখন বেওয়ারিশ। ইচ্ছে করলে সরকার বাহাদুর এসব দখল করলেও করতে পারে। কিন্তু একটা বিপদ হলো, অনেকেই গিরিনায়কের ওয়ারিশান সেজে হাজির হতে পারে। তেমন তোড়জোড় হচ্ছে বলেই শুনেছি। আর আমি তাই ব্যাপারটা সরেজমিনে দেখে যেতে এসেছি। চোখ গোল গোল করে লাটু যদু নায়কের কথাগুলো শুনছিল। সে বুদ্ধিতে খাটো হলেও এ কথাগুলো বেশ বুঝতে পারল। খুব চিন্তিত মুখে বলল, তাহলে এখন কি হবে বাবু? সেটাই বুঝতে আসা। কিন্তু তুমি তো দেখছি বড্ড বোকাশোকা লোক। যে কেউ এসে তোমাকে তাড়িয়ে জমি দখল করতে পারে, আর একবার দখল নিয়ে গেড়ে বসলে সরানো ভারী কঠিন। কাচুমাচু মুখে লাটু বলে, আগে তা তো বটেই। তুমি উচ্ছেদ হয়ে যাও এটাও আমার ইচ্ছে নয়, কিন্তু কেউ এসে হুড়ো দিলে? তুমি কি খুব ভীতু লোক? যে আজ্ঞে, চেহারাটা তো বেশ তাগড়া, তবে অমন মেনিমুখ কেন? আগে আমি এমন ধারাই, নিজেকে আমার নিজেরও তেমন পছন্দ হয় না। যদু নায়ক বলি, ঘরে লাঠিসোঁটা কিছু আছে? লাটু একগাল হেসে বলে, তার নেই। সাপ, খোপ, শেয়াল, বাগডাসার সঙ্গে ঘর করতে হয়তো। তাই একখানা পাকা বাঁশের লাঠি আছে বটে। বাবা বলেছিল ঠাকুরদার জিনিস, তিনি মস্ত লেঠেল ছিলেন। আর আগাছা কাটবার একখানা হেঁসও আছে, একখানা দাও আছে। বাহ, তাহলে আর চিন্তা কি? কেউ যদি এসে জমি বাড়ি দখলের কথা বলে, তাহলে তুমি বাপু নেড়ি কুকুরের মতো লেজ দেখিও না। লাঠি হাতে নিয়ে একখানা হাঁকার ছেড়ে বাইরে এসে বুক চিতিয়ে দাঁড়াবে, তাহলেই দেখবে কাম ফর্সা। লাটু মিটমিট করে চেয়ে বলল, সে কি আমি পারবো? আশপর্দা হয়ে যাবে না? তাহলে বাপু তোমার পাত্তারি গোটানোই ভালো। তোমার দ্বারা এ কাজ হওয়ার নয়। ভগবান তোমাকে একখানা দিব্যি লম্বা চওড়া শরীর দিয়েছেন। এ জিনিস কজনের আছে বলো তো? তা ভগবান যখন দিয়েছেনই, তখন তার একটা দাম তো দিতে হয় বাপু। এরকম একখানা ডাকাতে চেহারা নিয়ে ভেড়ার মতো হাবভাব করলে যে স্বয়ং ভগবানও খুশি হবেন না। যা ভালো বোঝো বাপু তাই করো। আমার যা বলার বলেছি। এখন তোমার কপাল। যদু নায়ক চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে বসে ভাবল লাটু। যদু নায়কের কথাগুলো তার যেন ন্যায্য বলেই মনে হচ্ছে। ভগবান যখন চেহারাখানা দিয়েছেন, তখন সেটা কাজে না লাগানোর মানে হয় না। তবে তার বুকে জোর কম, সাহস মোটেই নেই। দিন ৩-৪ পরের কথা। লাটু কাজে বেরোবে বলে পান্তা খাচ্ছিল। এমন সময় বাইরে জনা কয়েক লোকের আগমন টের পেল সে। কারা যেন বাইরে নিজেদের মধ্যে কথা কইছে। লাটু শেষ দুটো গরাস গোগ্রাসে গিলে জল খেয়ে উঠে পড়ল। বাইরে বেরিয়ে দেখল জনাচারেক মানুষ, ভদ্রলোকের মতোই চেহারা। সবচেয়ে বয়স্ক গুঁফো লোকটা তার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুই কে রে? এ জমিতে বেআইনি ঘর তুলে রয়েছিস যে বড়? লাটু অন্য সময় হলে ভয় খেয়ে গুটিয়ে যেত, মিউ মিউ করত।
কিন্তু যদু নায়েক যেমন শিখিয়ে দিয়েছে সে তেমনই করল। হঠাৎ বুক টান করে দাঁড়িয়ে বলল, তাতে আপনার কি দরকার? আপনি কে? এ জমি আমাদের। 1 ঘন্টার মধ্যে জমি ছেড়ে পালা, নইলে পুলিশ এসে পিচমোড়া করে বেঁধে নিয়ে যাবে। লাটু ঘরে ঢুকে পাকা বাঁশের লম্বা লাঠিটা হাতে করে বেরিয়ে এসে বাঘা গলায় বলল, এটা দেখেছ? সব কটাকে এ জমিতে পুঁতে ফেলব। বেরো বেরো। মাত্র 2 পা এগিয়ে গিয়েছিল লাটু, আর তাইতেই ভয় পেয়ে লোকগুলো এমন দুদ্দার পালালো যে লাটু হাসি চাপতে পারল না। এই কায়দায় যে ভালো কাজ হয় তা বুঝতে তার একটুও দেরি হলো না। আরও 1 দিন পর লাটু যখন খেতে কাজ করছিল, তখন কালী শ্যাকরার ছেলে বিশু দৌড়ে এসে তাকে খবর দিল, ও লাটু, কারা যেন তোর ঘর ভাঙছে, শিগগির যা। লাটুর আজকাল সঙ্গেই লাঠি গাছ থাকে। গাছের গায়ে ঠেসান দিয়ে দাঁড় করানো ছিল। লাঠি গাছ নিয়ে সে কয়েক লম্ফে তার ঠেকে পৌঁছে দেখে 4-5 জন মুনিশ লোক তার ঘরের অর্ধেক ভেঙে ফেলেছে। একজন মুরব্বি গোছের লোক কোমরে হাত দিয়ে দাঁড়ানো। লাটুর দোষ নেই, ঘরখানা গেলে তার কিছুই থাকে না। সুতরাং আগু পিছু চিন্তা তার মাথায় এলো না। সে সোজা লাঠি চালিয়ে 4 জন মুনিশকে এমন ঘায়েল করল যে তারা বাপরে মারে বলে দৌড়। মুরব্বি লোকটা এই এই বলে চোখ পাকিয়ে তেড়ে আসতেই লাটু লাঠিটা আপসে বলল, জমি দখল করতে এসেছ? এই জমিতেই তোমাকে শুইয়ে দেব, বুঝলে? কেন, দেশে থানা পুলিশ নেই? ভণ্ডামি করে পার পাবে ভেবেছ? ভণ্ডামিটা কে করলো বলো তো বাবু, আমি না তুমি? কোন আইনে তুমি আমার ঘর ভেঙেছ? তোমার বাপের জমি। আমার দলিল আছে। আমারও আছে, এখন বিদেয়ী হও। আর কখনো যেন আমার জমির ত্রিসীমানায় না দেখি। লোকটা গায়েব হয়ে গেল। 2 দিন পর যদু নায়েক সকালবেলায় এসে বলল, সাবাস, এটাই তো চেয়েছিলাম। এখন গতরে খেটে বাঁশবাখারি ডালপালা দিয়ে জমিটা ঘিরে ফেলো। সীমানা থাকা দরকার, আর সেই সঙ্গে একজন পাহারাদারও যে চাই। সবচেয়ে ভালো পাহারাদার হলো বউ। একটা বউ নিয়ে এসো হে। লাটু লজ্জায় অধোবদন। যদু নায়েক বলল, গিরিনায়কের কাছে আমার কিছু টাকা দেনা ছিল, 1010। সুদ সমেত 15,000 হয়েছে। শোধ না দিতে পারায় মনস্তাপে ভুগছি। টাকাটা তুমি রাখো, এও একরকম শোধ দেওয়াই হলো, কি বলো? লাটু হঠাৎ মুখ তুলে বলল, বাবু, আপনি আসলে ছদ্মবেশে ভগবান নন তো? তা কে জানে বাপু। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প লাটুর ঘরবাড়ি।